আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা 24 ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে সরিষা চাষ পদ্ধতি, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যে সকল কৃষক ভাইরা সরিষা চাষ করতে চান আধুনিক পদ্ধতিতে, উচ্চ ফলনশীল জাতের যে সরিষাগুলো চাষ করতে চান এবং ভালো ফলন গড়ে তুলতে চান, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি, অর্থাৎ সরিষা চাষের A to Z তথ্য দেওয়ার চেষ্টা করব। কারণ কীভাবে সরিষা চাষ করলে সর্বোচ্চ ফলন আপনারা ঘরে তুলতে পারবেন, এই বিষয়ে কিন্তু আজকে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। দর্শক বন্ধুরা, তো সরিষা বাংলাদেশের তেল জাতীয় ফসলের প্রধান একটি অন্যতম ফসল। তো আসলে সরিষা চাষের আগে কিন্তু আমাদের জাত নির্বাচন করতে হবে, অর্থাৎ সর্বপ্রথম কিন্তু আমাদের জাত নির্বাচন করতে হবে। কারণ সরিষা কিন্তু আমন ধান কর্তনের পরে বোরো ধান রোপণের ঠিক মধ্যবর্তী যে সময়টি পড়ে থাকে ফাঁকা, এই সময় চাষ করা হয়ে থাকে। তো আসলে আমরা এমন কিছু সরিষা জাত চাষ করব যেগুলো আমন ধান কাটার পরে রোপণ করলে এটা পরবর্তীতে বোরো ধান চাষ করার আগে আমরা মাটি থেকে তুলে আমরা বোরো ধান চাষ করতে পারবো। এইরকম কন্ডিশনে সরিষা কিন্তু চাষ করতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য 3টা জাত সিলেকশন করেছি, চাইলে আপনারা এগুলো জাত চাষ করতে পারেন। তার মধ্যে 1 নম্বর জাত হচ্ছে বাড়ি সরিষা 14। এটার জীবনকাল হচ্ছে 75 থেকে 80 দিন, অর্থাৎ যেদিন থেকে বীজ রোপণ করবেন সেদিন থেকে 75 থেকে 80 দিন আপনাদের হচ্ছে বয়স লাগবে এই সরিষাটি উত্তোলন করতে। পরবর্তী স্টেপ হচ্ছে 2 নম্বর জাত বাড়ি সরিষা 15। এটার জীবনকাল হচ্ছে 80 থেকে 85 দিন, যেদিন রোপণ করবে তার ঠিক 80 থেকে 85 দিনের মধ্যে কিন্তু আমরা সরিষাটাই উত্তোলন করতে পারবো। 3 নম্বর জাত হচ্ছে বাড়ি সরিষা 17। এটার জীবনকাল হচ্ছে 80 থেকে 85 দিন। দর্শক বন্ধুরা, এই যে 3টা সরিষা জাতের কথা বললাম, এগুলো কিন্তু আমরা আমন ধান কর্তনের পরে বোরো ধান কাটার, অর্থাৎ বোরো ধান রোপণের ঠিক আগ মুহূর্তে কিন্তু আমরা ঘরে তুলতে পারবো রোপণ করলে। কিন্তু এটা আমরা জাত ভেদে এলাকা ভিত্তিক কিন্তু একটু কম বেশি সময় লাগে আমাদের রোপণ করতে। তো আমরা যেভাবে রোপণ করি না কেন, আমরা কিন্তু 3টা জাতি চাষ করে কিন্তু আমরা বোরো ধান চাষ করতে পারবো আমন ধানের পরবর্তী সময়গুলোতে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই চাইলে কিন্তু আপনারা 3টা জাত চাষ করতে পারেন। এছাড়াও আপনারা যে জাত চাষ করবেন আপনারা সিলেকশন করেছেন, সবগুলো জাতের চাষ পদ্ধতি এক। তো এখন আমরা জানবো সরিষার চাষ পদ্ধতি। 1 নম্বর স্টেপ হচ্ছে মাটি নির্বাচন। দর্শক বন্ধুরা, বেলে দোআঁশ ও দোআঁশ মাটিতে কিন্তু সরিষা সবচেয়ে ভালো হয়ে থাকে। অনেক এঁটেল দোআঁশ মাটিতে রোপণ করেন, বাট ফলনটা কিন্তু ভালো পান না। সরিষার ভালো ফলন পেতে আমাদের কিন্তু বপনের উপযুক্ত সময়টি মেনটেন করতে হবে। কারণ সরিষা কিন্তু শীতকালীন একটি ফসল, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের রোপণ করতে হবে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে, অর্থাৎ আমরা যে অক্টোবর মাস থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে কিন্তু আমাদের সরিষা রোপণ করতে হবে। দর্শক বন্ধুরা, যদি আমরা সঠিক সময় সরিষা রোপণ করতে পারি তাহলে কিন্তু সঠিকভাবে ফলন ঘরে তুলতে পারবো। অর্থাৎ যত তাড়াতাড়ি রোপণ করব এবং যত আমরা সময় সরিষাতে বেশি লাগাইতে পারবো, আমাদের কিন্তু সরিষার ফলন বেশি হবে। তো এলাকা ভিত্তিক আমাদের কিন্তু মাটির গুণগত মান অনুযায়ী সরিষা একটু বপন করতে লেট হয়ে যায় বা অনেকের একটু আগাম হয়ে যায়, তো বিষয়টা এটা কোনো ব্যাপার না, আপনারা চাইলে কিন্তু রোপণ করতে পারেন। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের হাল চাষ। অর্থাৎ সরিষা চাষ এবং হাল চাষের যে বিষয়টি আছে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সরিষা কিন্তু হাল চাষের মধ্যেই রোপণ করতে হয় বা বপন করে দিতে হয়। তো সরিষার মাটি মূলত বড় ট্র্যাক্টর যেগুলো আছে, এখন কিন্তু সব জায়গাতে বড় ট্র্যাক্টর আছে, তো এটা সর্বোচ্চ 2 থেকে 3টা চাষ দিতে হয় এবং ছোটো পাওয়ার টেলার দেবে কিন্তু 2 থেকে 3টা চাষ দিলে কিন্তু সরিষা রোপণ করা যায়। তো মূল কথা হচ্ছে আমরা যখন চাষ দিব মাটিতে, একটা চাষ দেওয়ার পরে যদি আমরা 2টা চাষ দিয়ে রোপণ করতে চাই, তাহলে আমরা ফার্স্ট চাষ দেওয়ার পরে আমাদের মাটিতে কিন্তু সরিষা ছিটিয়ে বপন করে দিতে হবে, পরবর্তীতে আরেকটা চাষ করে মাটি সমান করে নিতে হবে। অথবা আপনারা যদি 3টা চাষে রোপণ করেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু 2টা চাষ দিয়ে মাটি সমান করে নিতে হবে, পরবর্তীতে সরিষা রোপণ করে দেওয়ার পরে আমাদের কিন্তু আরেকটা চাষ দিতে হবে। অর্থাৎ সরিষাটা মাটির নিচে প্রবেশ করাইতে হবে যাতে আমাদের পাখি খেতে না পারে এবং সরিষাটা তাতে মাটির ভেতর থেকে গাছগুলো সুন্দরভাবে উঠে আসতে পারে। আর এই সময়গুলোতে কিন্তু আমাদের সরিষাতে সার প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু সরিষা মাটি প্রস্তুত, হাল চাষ এবং সরিষার বীজ বপন একসঙ্গে কিন্তু করতে হবে। তো এখন মূল কথা হচ্ছে সরিষার বীজের হার, অর্থাৎ প্রতি 33% জমিতে 900 গ্রাম থেকে 1 কেজি বীজ প্রয়োজন হবে। আমি যে জাতের কথাগুলো বললাম, অর্থাৎ 900 গ্রাম থেকে 1 কেজি বীজ আপনারা এই 3টা জাতের মধ্যে যে কোনো একটা জাতের বীজ আপনি অবশ্যই রোপণ করতে পারবেন 33 শতক জমিতে। আর 2 নম্বর স্টেপ হচ্ছে সার প্রয়োগ ব্যবস্থাপনা। আসলে কোন ধরনের সার আপনারা এই প্রতি শতক জমিতে দিবেন, তো আমি একটা লিস্ট করে দিচ্ছি। সেটি হচ্ছে মাটি প্রস্তুতের সময়, অর্থাৎ সরিষা বপনের সময় ডিএপি বা টিএসপি সার 800 গ্রাম থেকে 1 কেজি, এমওপি বা পটাশ সার 500 গ্রাম, জিপসাম 500 থেকে 800 গ্রাম। এখন মূল কথা হচ্ছে আমি কিন্তু ডিএপি বা টিএসপি এর প্রায় সমান কিন্তু আমি জিপসাম দিতে বললাম। কেন জিপসারটা দিতে বললাম? আসলে সরিষার ফলন বাড়াতে কিন্তু জিপসামের খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু জিপসার অবশ্যই প্রয়োগ করতে হবে সরিষার ভালো ফলন পেতে গেলে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা
ভালো ব্র্যান্ড কোম্পানির প্যাকেটে যে সারগুলো পাওয়া যায় এসিআই স্কোয়ার বিভিন্ন কোম্পানি, সেগুলো আপনারা প্রতি শতকে 500 গ্রাম সর্বনিম্ন প্রয়োগ করবেন, এটা মাটি প্রস্তুতের সময়। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে কিছু অনুখাদ্য প্রয়োগ করতে হবে যেগুলো সরিষার ফলন বাড়তে সাহায্য করে। যেমন আমাদের জিঙ্ক বা দস্তা সার প্রতি শতকে 30 গ্রাম, ব্রোন সার প্রতি শতকে 30 গ্রাম এবং ম্যাগনেসিয়াম প্রতি শতকে 50 গ্রাম। এই সারগুলো যদি আমরা মাটির প্রস্তুতের সময় প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু ভালো ফলন পাবো আমরা সরিষাতে, অর্থাৎ সর্বোচ্চ ফলন ঘরে তুলতে পারবো। আর এখানে শুধুমাত্র জিঙ্ক সারটি বাদে যে সারগুলো আছে সবগুলো একসঙ্গে মিশিয়ে মাটিতে প্রয়োগ করবেন, জিঙ্ক সারটা আলাদা প্রয়োগ করে দেবেন। তাহলে আমাদের কিন্তু মাটি প্রস্তুতের সময় বা সরিষা রোপণের সময় যে সারগুলো প্রয়োগ করতে হয় সবগুলো কিন্তু একদম ক্লিয়ার। এখন পরবর্তী স্টেপ হচ্ছে সরিষা রোপণের পরে যখন আমাদের গাছের পাতা যখন 3 থেকে 5টা হয়ে যায়, যখন আমরা প্রথম সেচ প্রদান করে থাকি, তো তখন কিন্তু আমাদের সরিষাতে উপরে ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। তো প্রতি শতক জমিতে আমরা 500 গ্রাম করে ইউরিয়া সার আমরা উপরে প্রয়োগ করব যখন গাছের বয়স 25 থেকে 30 দিন হয়ে যাবে, যখন আমরা গাছে একটা সেচ প্রদান করব জমিতে, যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজন না হয় সেচ প্রদান করতে হবে না, অবশ্যই ভালো ফলন পেতে কিন্তু হালকা করে সেচ প্রদান করতে হবে। তো যখন সেচ প্রদান করব বিকেলবেলা অবশ্যই কিন্তু আমরা প্রতি শতক জমিতে 500 গ্রাম করে ইউরিয়া সার উপরে প্রয়োগ করব। আচ্ছা, 2 নম্বর স্টেপ হচ্ছে গাছে যখন আমাদের ফুল আসতে শুরু করবে, অর্থাৎ ফুল যখন ফুটতে শুরু করবে, তখন আমরা জমিতে একটা সেচ প্রদান করব যদি প্রয়োজন হয়। তো সেচ প্রদান করে বিকেলবেলা অবশ্যই আমরা জমিতে 500 গ্রাম করে ইউরিয়া সার আবার উপরে প্রয়োগ করব। তাহলে দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু সরিষাতে আর কোনো রকম সার প্রয়োগ করতে হবে না ভালো ফলন পেতে গেলে। এই সারগুলি যদি আমরা এইভাবে প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু আমাদের সঠিকভাবে সার প্রয়োগ করা হয়ে যাবে, বাট আমরা সঠিক ফলনটা আশা করতে পারবো। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে সরিষার রোগ বালাই। মূলত সরিষাতে 3 ধরনের রোগ দেখা যায়। একটি হচ্ছে পাতা ছোট অবস্থায় ফুটো করে, পাতা ছিদ্রকারী পোকা। তো এটার জন্য সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করে দিলে পোকাটি থাকে না। এবং পরবর্তী স্টেপ হচ্ছে আপনাদের যখন দেখবেন সরিষার আমাদের দানাগুলো বাড়তে শুরু করে, অর্থাৎ আমাদের কিন্তু ফুল ঝরে যাওয়ার পরে দেখবেন সরিষার দানার মধ্যে কিন্তু আমাদের জাপ পোকার আক্রমণ হয়। তো প্রায় যদি বেশি আক্রমণ করে ফেলে আমাদের কিন্তু 5 থেকে 10% পর্যন্ত ফলন নষ্ট করতে পারে এই জাপ পোকা। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের কী করতে হবে, জাপ পোকা দমানোর জন্য শুধুমাত্র ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে, তাহলে কিন্তু আমাদের জাপ পোকা থাকবে না। পরবর্তী স্টেপ হচ্ছে সরিষার আরেকটি প্রধান সমস্যা হচ্ছে দেখবেন সরিষা কাঁচা অবস্থায় দেখবেন হঠাৎ করে পেকে যাচ্ছে, দেখবেন ওই সরিষার মাঝখানে কোনো অংশ ভেঙে গেছে, এটাকে হোয়াইট মোল্ড বলা হয়, অর্থাৎ হোয়াইট মোল্ড রোগ। তো এটার কারণে সরিষার বিভিন্ন জায়গাতে বা সরিষার দানাতে পচন ধরে ওখান থেকে শুকিয়ে যায়। তাহলে দেখবেন যে আসলে আমাদের কিন্তু এটা একটা প্রধান রোগ। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এটাকে কিন্তু প্রতিকার করতে হবে। তো এটাকে প্রতিকার করার জন্য আমাদের কিন্তু ব্যবহার করতে হবে ইপ্রোডিয়ন গ্রুপের একটি ফাঙ্গিসাইড। যদি ইপ্রোডিয়ন গ্রুপের ফাঙ্গিসাইড স্প্রে করি অনুমোদন মাত্রায়, তাহলে দেখবেন আমাদের এই ধরনের যে সমস্যাগুলো আছে রোগ বালাই সব কিছু ক্লিয়ার। তাহলে কিন্তু আমাদের সরিষার A to Z পরিচর্যা আমাদের কিন্তু করা হয়ে গেল। অর্থাৎ সরিষা চাষের শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো মেনে চললে আমাদের সরিষার ভালো ফলন বা সর্বোচ্চ ফলন পাবো, তো এভাবে কিন্তু আপনারা চাষ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।